হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ফাজান্স রুল আলোচনা করছিলাম, অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড। আমরা ক্যাটায়নদের পোলারাইজিং পাওয়ার এবং অ্যানায়নদের পোলারাইজিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে সেই সংক্রান্ত আলোচনা এবং অনেক এক্সাম্পলস সলভ করেছিলাম। আজকে আমরা পড়বো অ্যাপ্লিকেশন অফ ফাজান্স রুল। তবে অ্যাপ্লিকেশন পড়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আগের দিন আমি এই পোলারাইজিং পাওয়ারের যে অর্ডার, ক্যাটায়নগুলোর পোলারাইজিং পাওয়ারের যে অর্ডার, সেইটা বলার সময় ক্যাটায়নগুলোকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। কারণ হচ্ছে ইনার্ট গ্যাস কনফিগারেশনওয়ালা ক্যাটায়ন, কেউ হচ্ছে সিউডো ইনার্ট, কেউ হচ্ছে নন ইনার্ট গ্যাসওয়ালা কনফিগারেশন। তো সেইখানে একটা ফোর্থ টাইপ ছিল আদার ক্যাটায়ন্স বলে। তো তাদেরকে কিন্তু আমি ওই লিস্টে, মানে ওই ক্যাটায়নদের যে পোলারাইজিং পাওয়ারের যে অর্ডার, সেই অর্ডারের যে লিস্ট সেইখানে ইনক্লুড করতে মিস করে গেছিলাম। তো সেইটা আমি একটু আজকে অ্যাড করে দিই। সেটা হচ্ছে দেখো, পোলারাইজিং পাওয়ারের যে অর্ডার, সেটা হচ্ছে দুটো আমি ইনফ্যাক্ট আজকে জিনিস ইনক্লুড করব। অ্যাপ্লিকেশন শুরু করার আগে দুটো জিনিস আজকে ইনক্লুড করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে এটা, যে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন্স। এইটার আমরা আগের দিন বলেছিলাম যে সিউডো ইনার্ট গ্যাস তাদের পোলারাইজিং পাওয়ার ম্যাক্সিমাম, তারপরে নন ইনার্ট গ্যাস কনফিগারেশন যাদের তারা, আর সবথেকে কম পোলারাইজিং পাওয়ার হচ্ছে যাদের ইনার্ট গ্যাস কনফিগারেশন। ইনার্ট গ্যাস কনফিগারেশন মানে যাদের NS2NP6 কনফিগারেশন, অর্থাৎ যাদের 8টা ইলেকট্রন থাকে। এস ব্লক বা এস ব্লক কেন বলছি, গ্রুপ 1 বা গ্রুপ 2 যারা ক্যাটায়ন, ধরো Na+, তাহলে Na+ সোডিয়ামের 11টা ইলেকট্রন, তো একটা যদি চলে যায় তাহলে Na+ যদি তৈরি হয়ে যায় তাহলে পড়ে থাকবে কটা? 10টা, মানে 1s2 2s2 2p6। তাহলে এই যে 2s2 2p6 মানে NS2NP6 কনফিগারেশন, অর্থাৎ আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন। নন ইনার্ট গ্যাস যারা, তাদের আউটার মোস্ট শেলে 18+2 ইলেকট্রন থাকে। আর যারা সিউডো, তাদের হচ্ছে আউটার মোস্ট শেলে 18 ইলেকট্রন থাকে, অর্থাৎ এদের কনফিগারেশন হয় NS2 NP6 ND10। আর এগুলো ছিল পি ব্লকের ক্যাটায়ন। পি ব্লকের ক্যাটায়ন মানে তাদের 18টার সঙ্গে আরও দুখানা ইলেকট্রন আছে, ওটা তো লিখেইছি, আর লিখছি না। পি ব্লকের যারা ক্যাটায়ন তাদের কি হয়, এই সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন থাকলো NS2 NP6 ND1। অ্যাকচুয়ালি এই এনটা তখন আর আউটার মোস্ট শেল হয় না, তখন আমরা এরকম বলি যে N-1 তার যে SPD ফুলফিল্ড হয়ে গেল D10, তারপরে NS2, মানে ফাইনালি এদের আবার একটা NS2 যোগ হয় আর কি আউটার মোস্ট শেলে। এইটার পরে আর একটা NS2 যোগ হয়, ফলে 18+2 মানে 18+2 সিস্টেম হয়। এই অবধি আমরা বলেছিলাম এবং এই সংক্রান্ত অনেক এক্সাম্পল করেছিলাম। একটা নতুন ক্যাটাগরি অ্যাড করবো এখানে, যে ক্যাটাগরিটার কথা বলেছিলাম আগের দিন, সেটা হচ্ছে আদার ক্যাটায়ন বলেছিলাম। আদার ক্যাটায়নগুলোর মধ্যে আমি ইনক্লুড করেছিলাম ফেরাস, ফেরিক, কিউপ্রিক, এই সমস্ত, অর্থাৎ যে সমস্ত ক্যাটায়নগুলো ডি ব্লকের ক্যাটায়ন এবং যাদের ডি অরবাইটাল বা ডি সাবশেলটা ইনকমপ্লিট, মানে D1 থেকে D9 কনফিগারেশন যারা, ঠিক আছে, D1 থেকে D9, ঠিক আছে, কনফিগারেশন। তো D9 পর্যন্ত যারা আছে তাদের অ্যাকচুয়ালি পোলারাইজিং পাওয়ার ম্যাক্সিমাম, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা এরকম বলতে পারি, যে এক্সাম্পল যদি আমরা দিই তাহলে দেখো, পোলারাইজিং পাওয়ার অফ কপার 2+ গ্রেটার দ্যান Zn2+। কপার 2+ হচ্ছে D9, ঠিক আছে, 4s1 3d10, তো দুটো ইলেকট্রন চলে গেলে D9 পড়ে থাকে। আর এটা D10, মানে এটা হচ্ছে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, তো সিউডোদের থেকে এরা বেশি পোলারাইজিং হবে। 2 নম্বর হচ্ছে, সাপোজ ধরো Mn2+ থেকে বেশি হচ্ছে Zn2+, ঠিক আছে। দুটো এক্সেপশান আছে যদিও 3D সিরিজে, ঠিক আছে, 3D সিরিজে এক্সেপশান দুখানা আছে। কিসের এক্সেপশান? না এই জিনিসটা, যে D1 থেকে D9 কনফিগারেশন যাদের থাকে তাদের পোলারাইজিং পাওয়ার বেশি হয়, আর যাদের সিউডো ইনার্ট তাদের কম হয়। এইটার দুটো এক্সেপশান 3Dতে, যেমন ধরো Zn এর, তাহলে Zn2+ যেহেতু সিউডো ইনার্ট, তাহলে ওর সব থেকে কম হওয়ার কথা ছিল D1 থেকে D9 মধ্যে যারা আছে তাদের, মানে ওই ডি ব্লকে 3D সিরিজের মধ্যে সব থেকে কম পোলারাইজিং পাওয়ার হওয়ার কথা ছিল Zn2+-এর, কিন্তু Zn2+ থেকেও কম দুজন আছে। প্রথমজন হচ্ছে কোবাল্ট 2+, আর তারপরে হচ্ছে Fe2+। এই দুটো খালি এক্সেপশন আছে। এছাড়া এই D1 থেকে D9-এ যারা থাকবে 3D সিরিজে, বাদবাকি 4D 5D আমাদের দরকারই নেই আলোচনা করা।
তো 3D সিরিজে Zn এর থেকে বেশি সবার হবে এক্সেপ্ট কোবাল্ট 2+ আর Fe2+, ঠিক আছে। আচ্ছা এই যে আমি এক্সেপশনটা বললাম, এটা কিন্তু মানে এইভাবে আমরা কম্প্যারিজন তখনই করব, ইনফ্যাক্ট সবগুলো কেসেই আমরা কী বলবো কম্প্যারিজনটা আমরা তখনই করি যখন এদের চার্জটা সমান হয়ে যায়। ধরো এখানে কোবাল্ট 3+ হলো বা Fe3+ হলো, ঠিক আছে। Fe3+ বা কোবাল্ট 3+-এর কিন্তু পোলারাইজিং পাওয়ার Zn2+ থেকে অনেক বেশি, ঠিক আছে। ওইটার সঙ্গে কিন্তু এটা গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। এটা তখনই আমরা Zn-টাকে বেশি রাখবো যখন কোবাল্ট এবং কোবাল্ট এবং আয়রনের চার্জ Zn-এর মতন, অর্থাৎ +2 +3 যদি ওরা ক্যাটায়ন তৈরি করে তাহলে অনেক বেশি হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস যেটা আমি আলোচনা করতে আগের দিন ভুলে গিয়েছিলাম। আর এবার D1 থেকে D9-এ যারা আছে তাদের মধ্যে যদি আমি কম্পেয়ার করা শুরু করি, সাপোজ এই দুজনের যেমন এটার বেশি এটার কম, তো এবার ধরো Mn2+ হলো, ক্রোমিয়াম 2+ হলো, টাইটানিয়াম 2+ হলো। এবার এদের মধ্যে কম্পেয়ার করাটা খুবই টাফ মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তাই জেনারেলি আমরা বলি যে D1 থেকে D9-এর দিকে যখন আমরা যাচ্ছি তখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে, তার ফলে পোলারাইজিং পাওয়ার বাড়তে থাকে, কিন্তু সেটা সবসময় মেনটেন্ড হয় না, অনেক ওর মধ্যে গন্ডগোল হয়, মানে এক্সেপশনাল কেস টেস হয়। সেই জন্য ওইগুলো আমরা আলোচনা করবোই না, পরীক্ষাতেও খুব একটা আসবে না। আসবে যেটা সেটা হচ্ছে D10-এর সঙ্গে এই D1 থেকে 9 এদের কম্পেয়ার করতে বলবে। সেক্ষেত্রে সবসময় D10-এর পোলারাইজিং পাওয়ার কম হবে এক্সেপ্ট এই দুটো কেস, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 1 নম্বর আলোচনা যেটা আমরা আগের দিন মিস করেছিলাম। আর সেকেন্ড আলোচনা যেটা আগের দিন মিস করেছিলাম সেটা হচ্ছে পোলারাইজিবিলিটি সংক্রান্ত আলোচনার মধ্যে। পোলারাইজিবিলিটি যখন বলেছিলাম তখন আমরা সেখানে আমরা লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অ্যাটমিসিটি অফ অ্যানায়ন্স, ঠিক আছে। আমরা বলেছিলাম যে পোলারাইজিবিলিটি সবসময় মোনো অ্যাটমিক অ্যানায়ন থেকে বেশি হবে কার থেকে, যদি আমরা কোনো পলি অ্যাটমিক অ্যানায়ন পাই, ঠিক আছে। পলি অ্যাটমিক অ্যানায়ন, পলি অ্যাটমিক না বলে পলি নিউক্লিয়েটেড অ্যানায়ন বলাটা একটু বেটার। পলি নিউক্লিয়েটেড মানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে ওখানে। একটা এক্সাম্পল আমরা এরকমও বলেছিলাম যে সালফাইডের বেশি হয় সালফেটের থেকে, তার এক্সপ্লেনেশনও বলেছিলাম। কিন্তু এখানে যেটা মেনশন করা হয়নি, মেনশন করার দরকার ছিল, সেটা হচ্ছে যে এইবার শুধুমাত্রই যদি পলি নিউক্লিয়েটেড বা পলি অ্যাটমিক অ্যানায়নদের মধ্যে যদি আমাকে কম্পেয়ার করতে হয় তখন কি করব? তখন দুটো রুল আছে। 1 নম্বর হচ্ছে পোলারাইজিবিলিটি ভ্যারিজ উইথ চার্জ, এটা তো খুবই কমন একটা, এটা এইখানে না উল্লেখ করলেও হতো, ঠিক আছে, চার্জের সঙ্গে প্রপোর্শনাল। আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা যে পোলারাইজিবিলিটি ভ্যারিজ উইথ 1/ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কার ইলেকট্রোনেগেটিভিটি? পলি অ্যাটমিক অ্যানায়নের যেটা সেন্ট্রাল অ্যাটম, তার এই যে সালফার এখানে সেন্ট্রাল অ্যাটম। যদি তোমরা সালফেট আয়নের যদি তোমরা স্ট্রাকচার জানো তাহলে দেখবে সালফেট এরকম হয়, এই হচ্ছে সালফেটের স্ট্রাকচার। তাহলে সালফার মাঝখানে 4 থেকে 4টে অক্সিজেন, তো যেটা মাঝখানে আছে ওটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। তাহলে এই যে 1/, ইলেকট্রোনেগেটিভিটি এটা হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। লিখে রাখতে পারো এখানে অফ সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। এবার এটা 2-একটা এক্সাম্পল বলে দিই, তাহলেই এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। পোলারাইজিবিলিটি, দেখো প্রথম কথা হচ্ছে আমি কম্পেয়ার করবো যে আয়নগুলোর, সেগুলো হচ্ছে দেখো আমি এইখানে লিখছি, সাপোজ ফসফেট, কার্বনেট, সালফেট, সালফাইড, নাইট্রাইট। আমাদের খুব কমন কয়েকটা অ্যানায়ন লিখলাম। এবার দেখো ফসফেট সবার আগে, কারণ ওর হচ্ছে চার্জ সব থেকে বেশি। এবার বাকি যারা রয়েছে তাদের সবার চার্জ
আচ্ছা এগুলোকে ছেড়ে দাও, -1। এই তিনটের -2 চার্জ হচ্ছে সেকেন্ডে সব থেকে বেশি ফসফেটের, তারপরে হচ্ছে সালফাইড, সালফেট, কার্বনেট। এবার এই তিনজনের মধ্যে কার্বন হচ্ছে সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ, মানে সালফারের থেকে কম ইলেকট্রোনেগেটিভ কার্বন। এবার যেহেতু কার্বন ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে ওর পোলারাইজিং পাওয়ার কিন্তু সালফেট বা সালফাইডের থেকে বেশি হয়ে গেল। এবার সালফেট এবং সালফাইড এদের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা কম সেটা দেখতে হবে, ঠিক আছে। যদিও একই অ্যাটম সালফার, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি আলাদা হয় যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়। এবার তোমরা যারা অলরেডি রেডক্স চ্যাপ্টার পড়েছো তারা জানবে যে সালফেটের মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6 হাইয়েস্ট। হ্যাঁ, সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার +6 এবং সেটা সালফেটে থাকে। সালফাইডে কত হয় অক্সিডেশন নাম্বার যদি আমি ক্যালকুলেট করি, অক্সিজেনের -2 করে হয়, সালফারের যদি x হয় তাহলে x + 3 × -2 = চার্জ কত -2। তাহলে এখানে -6 হচ্ছে, ওদিকে গেলে +6 হয়ে যাবে, +6 - 2 মানে +4। তাহলে এই সালফারটা এখানে +4 অক্সিডেশন স্টেটে আছে। অক্সিডেশন স্টেট যত বেশি হয় তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ উইথ অক্সিডেশন স্টেট। আর পোলারাইজেবিলিটি ভ্যারিজ উইথ 1/, ইলেকট্রোনেগেটিভিটি মানে 1/, অক্সিডেশন স্টেট। তাহলে অক্সিডেশন স্টেট কম হচ্ছে সালফাইডের, তো এর পোলারাইজেবিলিটি বেশি, সালফেটের পোলারাইজেবিলিটি কম। নেক্সট নাইট্রেট। এই দুজনের মধ্যে নাইট্রাইটে নাইট্রোজেন +5 স্টেটে থাকে, হাইয়ার স্টেট। তাহলে হাইয়ার যেহেতু অক্সিডেশন স্টেট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে ওর পোলারাইজেবিলিটি কম। তাহলে নাইট্রাইট আগে আসবে NO2- আর নাইট্রেট লাস্টে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যেগুলো পলিনিউক্লিয়েটেড বা পলিঅ্যাটমিক যে অ্যানায়ন, তাদের পোলারাইজেবিলিটি কম্পেয়ার করতে পারি যদি আমাদেরকে কখনো করতে হয় বিভিন্ন অন্য যে প্রপার্টিগুলো এক্সপ্লেন করার জন্য, যেখানে আমাদেরকে পোলারাইজেশন কতটা হচ্ছে না হচ্ছে সেগুলো দরকার, তখন আমাদের এগুলো বা এই নিয়মটা কাজে আসবে, ঠিক আছে। কপি করে নাও। আচ্ছা, এবার আমরা শুরু করছি অ্যাপ্লিকেশনস অফ ফাজান্স রুল। প্রথম আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে বা কমছে সেইটা। আচ্ছা, কোভ্যালেন্ট ক্যারেক্টার তো আমরা জানি যে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা অবশ্যই পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, এবার এইটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করেছি আগের দিন। আর সেকেন্ড হচ্ছে পোলারাইজেবিলিটি অফ অ্যানায়ন, তো এগুলো আমরা আগের দিন ডিটেইল ডিসকাশন করেছি। এখন আমরা সরাসরি এক্সাম্পলে আসি। লিথিয়াম ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আমরা যখনই কম্পেয়ার করবো দেখবো যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কোনটা ফিক্সড আর কোনটা পাল্টে যাচ্ছে। যেটা ফিক্সড আছে ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তো লিথিয়াম এখানে ফিক্সড, লিথিয়াম নিয়ে আলোচনা করছি না। চিন্তা ভাবনা করবো হচ্ছে হ্যালাইডগুলো, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এবার যত আমরা উপর থেকে নিচে নামছি, ফ্লুরাইড থেকে আয়োডাইডের দিকে যাচ্ছি, যত সাইজ বাড়ছে, চার্জ সবারই সমান -1 করে, সাইজ বাড়লে কি হবে, পোলারাইজেবিলিটি বাড়বে, আর পোলারাইজেবিলিটি বাড়লে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। এই হচ্ছে অর্ডার। পরেরটাও সিমিলার, এখানেও ক্যাটায়নটা সোডিয়াম ফিক্সড, কিন্তু অ্যানায়নগুলো হ্যালাইড আয়ন। তো যত আমি ফ্লুরাইড থেকে আয়োডাইডের দিকে যাব তত সাইজ বাড়বে, পোলারাইজেবিলিটি বাড়বে এবং কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, রাইট। পরেরটা দেখো, এখানে আবার অ্যানায়নটা ফিক্সড, Cl- একটা, দুটো, তিনটে। এখানে AlCl3 আছে মানে অ্যানায়নটা কিন্তু Cl3- এরকম না, তিনখানা Cl-। আশা করি এটা তোমাদেরকে কেন এটা বোঝাতে হবে না। তো তিনটে Cl- যখন তিনটে মাইনাস, তাহলে প্লাস চার্জ তিনটে। তো অ্যালুমিনিয়াম এখানে 3+, এখানে দুটো Cl-, তো ম্যাগনেসিয়াম 2+, আর সোডিয়াম প্লাস। তাহলে যত এদিক থেকে ওদিকে যাচ্ছি, ক্যাটায়নের চার্জ বাড়ছে মানে পোলারাইজিং পাওয়ার বাড়ছে। পোলারাইজিং পাওয়ার বাড়লে কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। এখানেও তাই, সোডিয়াম ফিক্সড, সোডিয়াম +1, দুখানা সোডিয়ামের +2 হলে অক্সিজেনের -2, সালফাইডের -2, অক্সাইড সালফাইড। অক্সিজেনের নিচে সালফার থাকে পিরিয়ডিক টেবিলে, তাহলে সালফারের সাইজ বড়, পোলারাইজেবিলিটি বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এই তিনটে একই রকম। দেখো সোডিয়ামের নিচে পিরিয়ডিক টেবিল থাকে পটাশিয়াম এবং তার নিচে থাকে রুবিডিয়াম, মানে এই তিনজনই হচ্ছে গ্রুপ 1 এলিমেন্টের ক্লোরাইড সল্টেবল নিয়েছি আমরা। এবার এরা হচ্ছে ইনার্ট গ্যাস কনফিগারেশন वाला ক্যাটায়ন তৈরি করে। অপরদিকে এইদিকে দেখো, সোডিয়াম হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট,
কিন্তু Na প্লাস আর কপার যদিও ফোর্থ পিরিয়ড এলিমেন্ট, তাও Cu প্লাস এটার সঙ্গে এটা কেন কম্পেয়ার করতে দিয়েছে? কারণ এদের সাইজ মোটামুটি একই রকম। আমরা এর আগে পোলারাইজিং পাওয়ার পড়ার সময় বলেছিলাম যে যখন আমরা দেখবো যে ক্যাটায়নগুলোর চার্জ সেম, সাইজ সেম, তখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে কম্প্যারিজনটা করি পোলারাইজিং পাওয়ার। তো Na প্লাস আর Cu প্লাসের সাইজ মোটামুটি কাছাকাছি, Rb প্লাস Au প্লাসের সাইজ কাছাকাছি, আর K প্লাস Ag প্লাসের সাইজ কাছাকাছি, তাই এদের সঙ্গে কম্পেয়ার করতে দেওয়া হয়েছে। এবার এই তিনটেতেই মানে Ag প্লাস Au প্লাস Cu প্লাস এরা সবাই হচ্ছে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর এখানে Na প্লাস Rb প্লাস K প্লাস এরা হচ্ছে ইনার্ট গ্যাস কনফিগারেশন। ন্যাচারালি সিউডো ইনার্টদের পোলারাইজিং পাওয়ার বেশি হবে, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটাও এরকম হচ্ছে। ঠিক আছে, পরেরটা চলে আসো। দেখো Sn2 প্লাস এখানে, আর এখানে Sn4 প্লাস, তাই তো? চারটে Cl মাইনাস মানে চারটে পজিটিভ চার্জ থাকবে, তো Sn4 প্লাস। আগের দিন বলেছিলাম আমি যে একই এলিমেন্টের যদি দুটো আলাদা ক্যাটায়ন হয়, তাহলে যার চার্জ বেশি সেটার অবভিয়াসলি তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, জেড এফেক্টিভ বেশি, আর জেড এফেক্টিভ বেশি হলে পোলারাইজিং পাওয়ার বেশি হবে। এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। আর একভাবে কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে যখন যখন 4 প্লাস আয়ন তৈরি করেছে, Sn আমরা জানি যে গ্রুপ 14 এলিমেন্ট, গ্রুপ 14 মানে NH2NP2 মানে চারটে ইলেকট্রন ভ্যালেন্সিয়াল, চারটে যদি ও লস করে তাহলে এটা 18 ইলেকট্রন সিস্টেম হয়ে যায় সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর এটা নন ইনার্ট গ্যাস কনফিগারেশন। ঠিক আছে, Sn2 প্লাসটা নন ইনার্ট গ্যাস। সিউডো ইনার্টের পোলারাইজিং পাওয়ার বেশি, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে সিউডো ইনার্ট নন ইনার্ট দিয়ে কম্পেয়ার করতে পারি, অথবা চার্জ বেশি একই এলিমেন্ট যদি হাইয়ার চার্জের ক্যাটায়ন তৈরি করে তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, সুতরাং পোলারাইজিং পাওয়ার বেশি। এইভাবে কম্পেয়ার করতে পারি। তাহলে একই রকমভাবে SnCl4 বেশি মানে PbCl2 আর PbCl4 এর মধ্যে PbCl4 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। বেরিলিয়াম ক্লোরাইড অবশ্যই বেশি, আমরা বলেওছি যে এটাও S ব্লক গ্রুপ 1, এটাও গ্রুপ 2। S ব্লক ক্যাটায়নদের মধ্যে সবথেকে বেশি পোলারাইজিং পাওয়ার হচ্ছে বেরিলিয়ামে। ঠিক আছে, যদিও বেরিলিয়াম কিন্তু আবার অ্যালুমিনিয়ামের থেকেও বেশি। দেখো আমরা পরের এক্সাম্পলটাই দিয়েছি, 11 নম্বর এক্সাম্পল, ওটা করার জন্য আমাকে এখানে একটু জায়গা দিতে হচ্ছে, এটা মুছে দিলাম একটু। দেখো এখানে অনেকগুলো কম্পাউন্ড একসঙ্গে দিয়েছি, একমাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছাড়া বাকি সবকটাতেই ক্যাটায়নগুলো হচ্ছে S ব্লক। এবং আমরা এটাও জানি যে অ্যালুমিনিয়াম যদিও 3 প্লাস চার্জ হয় আর বেরিলিয়াম 2 প্লাস, স্টিল বেরিলিয়ামের পোলারাইজিং পাওয়ার বেশি হয়। তাহলে এখানে বাকি যারা আছে তাদের তো ধরো ম্যাগনেসিয়াম 2 প্লাস, হ্যাঁ, ক্যালসিয়াম 2 প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, Ni প্লাস। তাহলে সব থেকে বেশি বেরিলিয়ামের আমি আগে পোলারাইজিং পাওয়ারটা লিখি, অর্ডারটা। পোলারাইজিং পাওয়ারের অর্ডার হচ্ছে বেরিলিয়াম 2 প্লাস ম্যাক্সিমাম, তারপরে অ্যালুমিনিয়াম যদিও 3 প্লাস চার্জ কিন্তু কম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে লিথিয়াম। এই চারটে ছিল একটা সার্টেন ক্যাটাগরির মধ্যে, এক্সেপশনাল কেসের মধ্যে, খুব ইম্পর্টেন্ট এটা। এদের পরে আসবে বাকিগুলো, S ব্লকের বাকি সবাই। এবার S ব্লকের বাকি সবাই মানে কারা? ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এই তিনটা বাকি থাকবে। এবার ন্যাচারালি যার চার্জ বেশি, ক্যালসিয়ামের চার্জ 2 প্লাস, তাহলে ক্যালসিয়ামের পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি। তারপরে আসবে সোডিয়াম পটাশিয়ামের মধ্যে আবার সোডিয়ামের নিচে পটাশিয়াম, সাইজ বেশি হয়ে গেলে পোলারাইজিং পাওয়ার কমে যায়, তাহলে সোডিয়ামের পরে আসবে পটাশিয়াম। তাই যদি পোলারাইজিং পাওয়ারের অর্ডার হয়, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কি হবে? এটা লেখার দরকার নেই মনে হচ্ছে, স্টিল আমি লিখে দিচ্ছি একবার। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরে আসছে LiCl, দেন ক্যালসিয়াম ক্লোরাইড, দেন NaCl এন্ড লাস্টলি HCl। ঠিক আছে, কপি করো। আরো কয়েকটা एग्जांपल বলছি। দেখো নেক্সট হচ্ছে HgCl2, আবারও ক্লোরাইডটা কমন। ঠিক আছে, ক্যাটায়নটা হচ্ছে আলাদা, Hg2 প্লাস আর Pb2 প্লাস। এবার দেখো Hgটা অবশ্যই সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর PbCl2 তে একটু আগে বললাম যে এটা নন ইনার্ট গ্যাস কনফিগারেশন। তাহলে সিউডো ইনার্টের পোলারাইজিং পাওয়ার বেশি, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। ZnCl2, CdCl2, HgCl2। আমরা যদি পিরিয়ডিক টেবিলে গ্রুপ 12 এ যাই, গ্রুপ 12 মানে পি ব্লকের জাস্ট আগে D10 যেখানে থাকে, সেখানে Zn, ক্যাডমিয়াম এবং মার্কারি পরপর থাকে। এখন যত আমরা নিচের দিকে যাই তত সাইজ বাড়ে। সাইজ যদি বেড়ে যায় ক্যাটায়নের, সবার এখানে কিন্তু ক্যাটায়নের চার্জ কিন্তু সেম। দেখো Hg2 প্লাস, Cd2 প্লাস আর Zn2 প্লাস,
চার্জ সেম, তাহলে সাইজ যত বাড়বে পোলারাইজিং পাওয়ার কমবে। তাহলে সব থেকে কম পোলারাইজিং পাওয়ার যার হবে সেই কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম, রাইট? তার মানে আয়নিক ক্যারেক্টার বেশি। কিন্তু বাস্তবে উল্টোটা হয়, এর আয়নিক ক্যারেক্টার অ্যাকচুয়ালি সব থেকে কম হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম হয় তিনজনের মধ্যে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা এক্সেপশনাল কেস, এটা পরীক্ষা আসার চান্সও খুব বেশি, সুতরাং এটা মনে রাখতে হবে খুব বেশি করে। এবার কেন এটা হয় দেখো, আমরা জানি যে ডি বা এফ ইলেকট্রনগুলোর স্ক্রিনিং খুব কম হয়, খুব কম ওদের শিল্ডিং এফেক্ট হয়, খুব পুয়ার হয়, তার ফলে ওদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ খুব বেশি হয়। এবার Zn এ তো 3d ইলেকট্রন থাকে, এখানে 3dর পাশাপাশি 4d ইলেকট্রনও থাকে। মার্কারি হচ্ছে পোস্ট ল্যান্থানয়েড এলিমেন্ট, মানে মার্কারির ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা 4f দেখতে পাবো, 3d 4d 5d এসব তো আছেই। সুতরাং এতগুলো এফ এবং ডি ইলেকট্রন, তার ফলে স্ক্রিনিং এদের যেহেতু অনেক কম, তাই মার্কারি মানে Hg2+ এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এতটাই বেশি হয়। ইনফ্যাক্ট এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এই অর্ডারে বাড়তে থাকে, Zn সব থেকে কম, তারপরে সিডি ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে মার্কারি। এবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে পোলারাইজিং পাওয়ার বাড়বে, সুতরাং পোলারাইজিং পাওয়ার বাড়লে কোভ্যালেন্ট ক্যারেক্টারের এই হচ্ছে ট্রেন্ড। ঠিক আছে, পরেরটা দেখো, ম্যাঙ্গানিজ 2+, Mn2+ হচ্ছে একটা D5 এলিমেন্ট, D5 হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, এটা D6 Fe2+, এটা Fe2+, D6, এটা D10, আর এটা তো ইনার্ট গ্যাস কনফিগারেশন। ইনার্ট গ্যাসের সব থেকে কম হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার, সব থেকে কম। এখানে করা যাবে না এটা অ্যাকচুয়ালি, কেন করা যাচ্ছে না দেখো, ম্যাঙ্গানিজ হচ্ছে যেহেতু D5, আমরা একটু আগে বললাম যে D1 থেকে D9 যারা থাকবে তাদের পোলারাইজিং পাওয়ার D10 দের থেকে বেশি, সিউডো ইনার্ট গ্যাস থেকে বেশি। এক্সেপশনাল কেস ছিল CO2+ আর Fe2+, এই তার মধ্যে Fe2+টা এখানে আছে। এক্সেপশনালি D10 এর থেকে কম পোলারাইজিং পাওয়ার বিশিষ্ট, এক্সেপশনালি। তাই জন্য আমাদের সব থেকে আগে তো D5টা হয়ে গেল, পোলারাইজিং পাওয়ার বেশি, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম। এবার এদের দুজনের মধ্যে এক্সেপশনালি ZnCl2 বেশি, আদারওয়াইজ এখানে FeCl2 বা COCl2 কোবাল্ট ক্লোরাইড ছাড়া অন্য যে কোনো ডি ব্লকের ক্যাটায়ন থাকলে তাহলে কিন্তু Zn এর থেকে তার বেশি হতো। আপাতত FeCl2 এখানে লিখলাম, আর ইনার্ট গ্যাসের তো সব থেকে কম পোলারাইজিং পাওয়ার, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার ক্যালসিয়াম ক্লোরাইডের সব থেকে কম। ইনফ্যাক্ট ওটা একটা প্রিডমিনেন্টলি আয়নিক কম্পাউন্ড। ক্যালসিয়াম ফসফাইড, আচ্ছা এগুলো মুছে দিই, তাহলে না এই জায়গাটা পরিষ্কার হচ্ছে না, এটা একটু মুছে দিচ্ছি। দেখো লাস্ট এক্সাম্পলটা ক্যালসিয়াম ফসফাইড Ca3P2, এখানে অ্যাকচুয়ালি ফসফাইড মানে ফসফরাসের মাথায় 3- ফসফাইড, নাইট্রাইট যেমন N3- সেরকম। মোনো নিউক্লিয়েটেড ক্যাটায়ন বা মোনো অ্যাটমিক ক্যাটায়ন, তাহলে ওর বাকি সবগুলো দেখো, এখানে ফসফেট ছিল PO4, এখানে সালফেট ছিল, আর এখানে নাইট্রেট। তাহলে ফসফেট, সালফেট, নাইট্রেট সবই হচ্ছে পলি নিউক্লিয়েটেড বা পলিঅ্যাটমিক। মোনো অ্যাটমিকের পোলারাইজেবিলিটি সব থেকে বেশি ফসফাইড আয়নের, তাই এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি। বাকি হলো যে তিনটে, তাদের মধ্যে ফসফরাস ফসফেটের হচ্ছে 3- চার্জ, সব থেকে বেশি চার্জ। সালফেটের চার্জ হচ্ছে 2-, আর নাইট্রেটের চার্জ হচ্ছে মাইনাস। তাহলে এই হচ্ছে এদের পোলারাইজেবিলিটির অর্ডার অ্যানায়নগুলোর এবং কম্পাউন্ডগুলোর কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ফাজান্স রুলের সেকেন্ড টপিক হচ্ছে মেল্টিং পয়েন্ট। আমরা মেল্টিং পয়েন্ট কম্পেয়ার করব, কিন্তু মেল্টিং পয়েন্ট কম্পেয়ার করার আগে একটা ছোট জিনিস আমরা জেনে নিই, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে হাউ টু ফাইন্ড ইফ আ কম্পাউন্ড ইজ প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট অর প্রিডমিনেন্টলি আয়োনিক। ঠিক আছে, প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হবে কোনো একটা কম্পাউন্ড নাকি আয়োনিক হবে, সেইটা কী করে চিনবো কম্পাউন্ডটা দেখে, সেটা চেনার একটা ট্রিক আছে। দেখো মাঝখানে অনেকগুলো ক্যাটায়ন আছে যাদের একটু উল্টো পাল্টা সিকোয়েন্স হয়, আমরা একটু আগে এক্সাম্পলই করছিলাম। তাদের মধ্যে কারা কারা ছিল, বেরিলিয়াম ছিল, বেরিলিয়ামের পরে ছিল অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম আর লিথিয়াম। এই চারটে হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরির একটা ক্যাটায়ন। এদের এই অর্ডারটা একটা কি বলবো, যেরকম হওয়া উচিত সেরকম নয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে। এই চারটে ক্যাটায়নকে আমরা মিডল পজিশন দিচ্ছি। এদের যা পোলারাইজিং পাওয়ার, এদের এই চারজনের মধ্যে সব থেকে বেশি হচ্ছে বেরিলিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর লিথিয়াম প্লাস। এবার এদের থেকে কম কাদের,
এদের থেকে কম পোলারাইজিং পাওয়ার হচ্ছে তাদেরই যারা হচ্ছে রেস্ট অফ দ্য এস ব্লক এলিমেন্টস, ঠিক আছে। বেরিলিয়াম এর মধ্যে এই অ্যালুমিনিয়াম হচ্ছে পি ব্লক এলিমেন্ট, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম লিথিয়াম ছাড়া বাকি যারা এস ব্লক আছে তাদের সবার পোলারাইজিং পাওয়ার এদের থেকে কম। বাকি মানে কারা, দেখো গ্রুপ 2তে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কারা, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম 3জন। আর গ্রুপ 1-এ পড়ে থাকলো কে, লিথিয়াম চলে গেল, তাহলে পড়ে থাকলো সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম। এই 4টে আর ওদিকে 3টে, সেই 7 জনের মধ্যে এই 7 জনের পোলারাইজিং পাওয়ার হচ্ছে এদের থেকে কম। এবার এই 7 জনের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে ন্যাচারালি চার্জ ফ্যাক্টর ডমিনেটস ওভার সাইজ ফ্যাক্টর। তাহলে যাদের চার্জ বেশি মানে গ্রুপ 2 এলিমেন্টের ক্যাটায়ন্স তাদের পোলারাইজিং পাওয়ার বেশি তুলনামূলকভাবে গ্রুপ 1দের থেকে। এবার সেই গ্রুপ 2গুলোর মধ্যে আবার যার সাইজ কম তার পোলারাইজিবিলিটি বেশি। সুতরাং ম্যাগনেসিয়ামের ঠিক নিচে আছে ক্যালসিয়াম, তার পোলারাইজিবিলিটি ভুল বললাম, পোলারাইজিং পাওয়ার ক্যালসিয়াম 2+ হচ্ছে রেস্ট অফ দ্য এস ব্লক ক্যাটায়ন্স যারা আছে তাদের মধ্যে সবথেকে বেশি হচ্ছে ক্যালসিয়াম 2+। ন্যাচারালি ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপরে আসবে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আর সবথেকে কম পোলারাইজিং পাওয়ার হচ্ছে সিজিয়াম। তাহলে এটা হচ্ছে একটা থার্ড ক্যাটাগরি, ঠিক আছে। এদের সবারকার পোলারাইজিং পাওয়ার এদের থেকে কম, তাহলে আমরা এখানে একটা গ্রেটার দেন সাইন দিলাম, ঠিক আছে। রেস্ট অফ দ্য এস ব্লক এলিমেন্টস এরা মিডল, এদের থেকে বেশি কাদের, অবভিয়াসলি যারা সিউডো ইনার্ট গ্যাস, নন ইনার্ট গ্যাস এবং আদার ক্যাটায়ন যারা ছিল, অর্থাৎ হোল অফ পি অ্যান্ড ডি ব্লক ক্যাটায়ন্স, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখানে যে পি ব্লক অ্যান্ড ডি ব্লক ক্যাটায়ন্স, এই 3টে ক্যাটাগরিতে আমরা সমস্ত ক্যাটায়নগুলোকে ভাগ করলাম 3টে ক্যাটাগরিতে। এই 3টে ক্যাটাগরিতে যদি সমস্ত ক্যাটায়নগুলোকে ভাগ করি তাহলে অবভিয়াসলি সবথেকে বেশি পোলারাইজিং পাওয়ার হচ্ছে এদের, তারপরে মাঝখানে এই 4 জন, তারপরে এস ব্লক। এইবার এদের যেহেতু পোলারাইজিং পাওয়ার ম্যাক্সিমাম, পোলারাইজিং পাওয়ার এদের হচ্ছে ম্যাক্সিমাম, তো এদেরকে বলা হয় হাইফাই ক্যাটায়ন, মানে হাইফাই মানে সবথেকে বেশি হাইফাই ব্যাপার আর কি। হ্যাঁ, তো ম্যাথামেটিক্যালি বা কেমিক্যালি হাইফাই বলতে আমরা এরকম বুঝাই, হাইফাই ক্যাটায়ন যাদের ফাই ভ্যালু বেশি, ফাই মানে আয়নিক পোটেনশিয়াল হুইচ ইজ দ্য মেজার অফ পোলারাইজিং পাওয়ার। তাহলে যারা হাইফাই ক্যাটায়ন তাদের পোলারাইজিং পাওয়ার হাই, ভেরি হাই। পোলারাইজিং পাওয়ার যদি হাই হয় তাহলে কি হবে, এদের কোভ্যালেন্ট ক্যারেক্টার ডমিনেট করবে। সুতরাং এই সমস্ত ক্যাটায়নগুলোর যে কম্পাউন্ডগুলো পাওয়া যাবে তারা সবাই হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, ঠিক আছে। প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, ব্র্যাকেটে আমি পিসিও লিখে দিলাম, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে ইররেসপেক্টিভ অফ অ্যানায়েন্স, মানে হচ্ছে কি এই সমস্ত ক্যাটায়নগুলোর সঙ্গে পি ব্লক এবং ডি ব্লকের যে এলিমেন্টস ক্যাটায়ন তাদের সঙ্গে যদি যে কোনো অ্যানায়ন যাই থাকুক না কেন, ইররেসপেক্টিভ অফ অ্যানায়েন্স, যে কোনো অ্যানায়ন থাকুক না কেন, পি ব্লক বা ডি ব্লকের কম্পাউন্ডগুলো সবসময়তেই প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হবে, ঠিক আছে। ঠিক এদের মতোই ঝুট ঝামেলা কম, মানে আমি যখনই দেখবো যে কোনো একটা সল্ট বা কোনো একটা আয়নিক কম্পাউন্ড দেওয়া আছে যার ক্যাটায়নটা হচ্ছে পি ব্লক বা ডি ব্লক, একদম চোখ বন্ধ করে ওরা হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, এর কোনো এক্সেপশন নেই। একই রকমভাবে সহজ সরল হচ্ছে এরা, ডান দিকে যারা আছে এদের পোলারাইজিং পাওয়ার খুবই কম, ঠিক আছে। এদের আমরা লিখব ভেরি লো পোলারাইজিং পাওয়ার, তাই জন্য এরা সবাই প্রিডমিনেন্টলি আয়নিক কম্পাউন্ড তৈরি করে, প্রিডমিনেন্টলি আয়নিক। আবারও এখানে আমি মেনশন করব যে ইররেসপেক্টিভ অফ অ্যানায়ন্স, যে অ্যানায়নই থাকুক না কেন, Na+, K+, ক্যালসিয়াম 2+, বেরিয়াম 2+-এর সঙ্গে সমস্ত আয়নিক কম্পাউন্ডই হচ্ছে এদের প্রিডমিনেন্টলি আয়নিক হবে, ঠিক আছে। গন্ডগোল করে এই 4 জন মাঝখানের, এদের মধ্যে আবার প্রিডমিনেন্টলি আয়নিক কম্পাউন্ডও পাওয়া যায়, প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ডও পাওয়া যায়। তাহলে এই দুটো কপি করো, তারপর আমি ওটা নিয়ে আলোচনা করছি। তাহলে এটা একটু মুছে দিই আমি।
এবার দেখো এই যে চারজন ক্যাটায়ন, এই চারজন ক্যাটায়নের তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এদের পোলারাইজিং পাওয়ার না তো ভেরি হাই না ভেরি লো, আমরা লিখবো যে এদের মডারেট পোলারাইজিং পাওয়ার হচ্ছে মডারেট। সেই কারণে এরা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হবে নাকি প্রিডমিনেন্টলি আয়নিক হবে সেটা ডিপেন্ডস অন অ্যানায়ন। অবশ্যই তখন আমাকে অ্যানায়নটাকে কনসিডার করতে হবে। এবার এই অ্যানায়নটাকে আমরা কনসিডার করার সময় অ্যানায়নগুলোকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে স্মল ক্যাটায়ন। ঠিক আছে, স্মল ক্যাটায়ন কারা? অবভিয়াসলি ফ্লোরাইড, অক্সাইড আর নাইট্রাইড এরা। এবার এই যে চারজন ক্যাটায়ন, চারজনকে কম্পেয়ার করব। এই চারজনের মধ্যে আবার সবথেকে হাইফাই হচ্ছে বেরিলিয়াম। অ্যালুমিনিয়ামের থেকেও বেশি হয়ে গেছে ওর পোলারাইজিং পাওয়ার, সুতরাং হাইফাই তো বটেই। আর অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম আর লিথিয়ামকে আরেক দিকে রাখলাম। এবার বেরিলিয়ামের এই সমস্ত সল্টসগুলো মানে বেরিলিয়াম ফ্লোরাইড, বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম নাইট্রাইড, এরা সবসময় প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হবে। বেরিলিয়ামের যে কোনো আয়নিক কম্পাউন্ডই প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, এইটা মাথায় রাখবে। বেরিলিয়ামের all ionic compounds of beryllium are predominantly covalent. অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়ামের যদি এই কম্পাউন্ডগুলো নিই, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড, ঠিক আছে, এই তিনটে প্লাস এই তিনটের যে কোনো কম্বিনেশন, তারা সবসময় প্রিডমিনেন্টলি আয়নিক হবে। ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি যেখানে আমরা স্মল ক্যাটায়ন নিয়ে আলোচনা করলাম। এটা মুছে নিয়ে যাবে। স্মল ক্যাটায়নের পরে আমরা আলোচনা করব লার্জ ক্যাটায়ন নিয়ে। একটা জিনিস দেখো, স্মল ক্যাটায়ন মানে এখানে স্মল ক্যাটায়ন বলছি কেন, স্মল অ্যানায়ন, কি জ্বালা, এটাও আমি লিখেছি ভুলভাল, স্মল অ্যানায়ন। হ্যাঁ, স্মল অ্যানায়নগুলো এরা সবাই হচ্ছে দেখো মোনো অ্যাটমিক অ্যানায়ন। এবার আমি যে লার্জ 2 নম্বর যে লার্জ লিখছি, লার্জের মধ্যেও এরাও সবাই হবে মোনো অ্যাটমিক। এবার লার্জ কারা? জেনারেলি ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রাইডটাকে আমি ইচ্ছা করেই আয়োডাইড আর ব্রোমাইডের মাঝখানে রাখলাম। কেন? কারণ হাইড্রাইডের সাইজ ব্রোমাইডের থেকে বড় হাইড্রাইড, আর আয়োডাইডের থেকে ছোট। তো এই চারজন যদি থাকে তাহলে সব সময়তেই প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হবে। কেন? কারণ এই চারজন সাইজে বড়, লার্জ সাইজ যদি অ্যানায়ন হয় তাহলে পোলারাইজিবিলিটি বেড়ে যাবে অ্যানায়নের, সুতরাং কোভ্যালেন্ট ক্যারেক্টার ডমিনেট করবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, বেরিলিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+ বা Li+, এই চারজনেরই কিন্তু এই সমস্ত কম্পাউন্ডগুলো, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ব্রোমাইড, বেরিলিয়াম হাইড্রাইড বা অ্যালুমিনিয়ামদের, এরা সব সময় প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। এখানে যেমন একটা আয়নিক ভ্যারাইটি এসেছিল, এখানে সবাই কোভ্যালেন্ট। তাহলে দেখো বেরিলিয়ামের আয়নগুলো কিন্তু সবসময় কোভ্যালেন্টই থাকছে। ঠিক আছে, এটা হয়ে গেল সেকেন্ড ক্যাটাগরি অফ অ্যানায়ন্স। আর থার্ড ক্যাটাগরি অফ অ্যানায়ন হচ্ছে, অ্যানায়নের যেটা থার্ড ক্যাটাগরি সেটা হচ্ছে পলিঅ্যাটমিক অ্যানায়ন। ঠিক আছে, পলিঅ্যাটমিক কারা? সালফাইড, অনেক এক্সাম্পল দিলাম একটু আগে, আর নাম লিখছি না ওদের। এবার আমরা একটা জিনিস কি জানলাম, যে পলিঅ্যাটমিকগুলোর যেহেতু অনেকগুলো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ক্লাউড স্প্রেড হয়ে থাকছে, তাই ইলেকট্রন ক্লাউডকে ক্যাটায়ন খুব বেশি করে পোলারাইজ করতে পারবেই না। অর্থাৎ এদের পোলারাইজেবিলিটি খুবই কম। পোলারাইজেবিলিটি এতটাই কম যে পোলারাইজেশন অলমোস্ট হয়ই না। পোলারাইজেশন যদি না হয় তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডমিনেট করতে পারবে না, ন্যাচারালি আয়নিক ক্যারেক্টার ডমিনেট করে। সুতরাং এক্ষেত্রে আমি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম যাই নিই না কেন, সবারই যে কোনো পলিঅ্যাটমিক অ্যানায়ন হলেই প্রিডমিনেন্টলি আয়নিক ক্যারেক্টার দেখা যাবে। কেন আয়নিক? কারণ বড় সাইজের পলিঅ্যাটমিক অ্যানায়ন তাদের পোলারাইজেবিলিটি খুবই কম, সুতরাং কোভ্যালেন্ট ক্যারেক্টার ডমিনেট করবে না, এখানে আয়নিক ক্যারেক্টার ডমিনেট করবে। তাহলে আমরা কিন্তু যে কটা অ্যানায়ন ক্যাটায়ন মানে যে কটা সল্ট আমাদের কাজে লাগবে বিভিন্ন সময়, সবগুলোই এর মধ্যে আমরা তাদেরকে ক্লাসিফাই করে ফেলতে পারলাম।
তাহলে এবার যে কোনো একটা কম্পাউন্ড দেখে আমাকে চিনতে হবে যে ওটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট না প্রিডমিনেন্টলি আয়নিক। সেইটার উপর ডিপেন্ড করে অনেক ক্যারেক্টারিস্টিক কিন্তু আমরা পরবর্তীকালে বুঝতে পারবো এবং খুব কাজে লাগবে এগুলো যখন আমরা এস ব্লক, পি ব্লক বা ডি ব্লক এলিমেন্টস পড়বো। ঠিক আছে, কপি করো। এরপর আমরা কম্পেয়ার করছি মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে কি? মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বাংলা যেটা আমরা বলি, মানে যে পার্টিকুলার টেম্পারেচারে কোনো একটা সলিড কনভার্ট হতে শুরু করবে লিকুইডে, সেই টেম্পারেচারটা হচ্ছে ওর মেল্টিং পয়েন্ট। অবশ্যই একটা সার্টেন প্রেশার থাকবে, সে নির্দিষ্ট একটা চাপে আমরা এই ক্যালকুলেশনটা করি যে কত টেম্পারেচার হচ্ছে আসলে সেটা কোনো একটা জিনিসের মেল্টিং পয়েন্ট, কোনো একটা কম্পাউন্ডের। তো যাই হোক, লিখে রাখি এক লাইন যে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার the temperature at which a solid starts to get converted into liquid is called its melting point। ঠিক আছে, এবার দেখো এই মেল্টিং পয়েন্ট ব্যাপারটা হচ্ছে এমন একটা টপিক আয়নিক কম্পাউন্ডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, যেটা হচ্ছে সব থেকে কী বলবো একটু ভজকট টাইপের আর কি। আমরা এখানে মেনলি ফাজান্স রুলের অ্যাপ্লিকেশন পড়ছি, মানে পোলারাইজেশন, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেবিলিটি। এবং এর আগে আমরা আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা পড়েছি ল্যাটিস এনার্জি। তো ল্যাটিস এনার্জি এবং এই পোলারাইজেশন, এই দুটোর উপরে কীভাবে মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে সেইটা বেসিক্যালি আমরা এখানে দেখতে চাই। কিন্তু এই দুটো ফ্যাক্টর ছাড়াও আরও অনেক ফ্যাক্টর থাকে যেগুলোর উপরে কোনো সলিডের মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে। তার মধ্যে একটা খুব অন্যতম ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই পার্টিকুলার সলিডটার যে ল্যাটিস। ঠিক আছে, আয়নিক সলিড হলে আয়নিক ল্যাটিস, আর যদি কোভ্যালেন্ট সলিড হয়, কোভ্যালেন্ট তোমার কি বলবো, কোভ্যালেন্ট সলিড, হ্যাঁ কোভ্যালেন্ট সলিডই বলে, অনেক সময় নেটওয়ার্ক সলিড বলে, তারা অবশ্যই আয়নিক কম্পাউন্ড নয়, কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো তাদেরও ল্যাটিস হয়। যাই হোক, এখন আয়নিক কম্পাউন্ডের কথা যখন আমরা বলছি তখন আয়নিক ল্যাটিস তৈরি হবে। এবার সেই ল্যাটিসের প্যাকিং, মানে ল্যাটিসটা কতটা ক্লোজ প্যাকড, মানে ল্যাটিসটার মধ্যে, ল্যাটিস মানে বুঝতেই পারছি যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা, তার মধ্যে প্রত্যেকটা আয়নগুলো পরস্পরের কে কতটা বেশি কাছাকাছি আছে। ঠিক আছে, সাপোজ একটা বড় তোমাকে বাক্স দেওয়া হয়েছে, সেই বাক্সের মধ্যে তোমাকে অনেকগুলো কি বলবো স্ফেরিক্যাল শেপের কোনো সাপোজ কাঁচের গুলি তোমাকে বাক্সটার মধ্যে ভরতে বলেছে। এবার তুমি যদি কাঁচের গুলি দিয়ে বাক্সটা একদম ভর্তি করে দাও, তাহলেও কিন্তু বাক্সটার মধ্যে কিছু অংশ থাকবে যেগুলো ফাঁকা থাকবে, তাই না? এই ফাঁকা অংশটাকে আমরা বলি ওই পার্টিকুলার ক্রিস্টাল ল্যাটিসের ভয়েড বা ফাঁকা স্থান। আর যতটুকু অংশ মলিকিউলগুলো, অ্যাটমসগুলো বা আয়ন্সগুলো অকুপাই করে রয়েছে, সেইটাকে বলা হয় ওই পার্টিকুলার ল্যাটিসের প্যাকিং ফ্র্যাকশান। ঠিক আছে, মানে যতটুকু ফ্র্যাকশান বা ভগ্নাংশ, টোটাল আয়তনের যত ভগ্নাংশ অ্যাটম বা আয়ন দ্বারা অধিকৃত। এবার সেইটা যত বেশি হবে তত আমরা বলবো যে ক্রিস্টাল ল্যাটিসটা তত ক্লোজ প্যাকড। এবার যত ক্লোজ প্যাকড হবে, মানে সবাই কাছাকাছি অবস্থান করবে, তাদের মধ্যেকার যে ইন্টার আয়নিক যে অ্যাট্রাকশান সেটা তত বেশি হবে। এখন কোনো জিনিসকে সলিড থেকে লিকুইডে নিয়ে যাওয়া মানে হচ্ছে তাদের ভেতরে যারা কনস্টিটিউয়েন্ট আছে, অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, মলিকিউল হতে পারে, তাদের মধ্যেকার অ্যাট্রাকশানটাকে কমানো, অ্যাট্রাকশানটাকে দুর্বল করে দেওয়া। অ্যাট্রাকশান দুর্বল হলে স্পিসিসগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে এবং সলিড লিকুইডে কনভার্ট হবে। যখন স্পিসিসগুলো আরও অনেক দূরে সরে যাবে পরস্পরের থেকে, পরস্পরের সঙ্গে আর কোনো সেই রকমভাবে কোনো আকর্ষণ থাকবেই না, ইন্টারাকশন থাকবেই না, তখন স্পিসিসটা কনভার্ট হয়ে যাবে কোথায়? গ্যাসিয়াস পদার্থে। সুতরাং সলিড থেকে লিকুইড বানানো মানে হচ্ছে প্রথম কথা ইন্টার মলিকিউলার বা ইন্টার অ্যাটমিক বা ইন্টার আয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশানটাকে উইক করে দেওয়া, দুর্বল করে দেওয়া। এবার সেইটা ল্যাটিস এনার্জি, পোলারাইজেশন ছাড়াও প্যাকিং ফ্র্যাকশানের উপর ডিপেন্ড করে, কী ধরনের
ক্রিস্টাল ল্যাটিস তৈরি করছে তার শেপটা কীরকম তার উপর ডিপেন্ড করে। এছাড়াও আরও অনেক ফ্যাক্টর থাকে, যার ফলে কি হয় আমাদের এখানে আলোচনাটা খুবই লিমিটেড হবে। আমরা দেখবো যে এখানে আলোচনাটা যে মানে রুলস যা বলবো, রুল দিয়ে আমি যতগুলো এক্সাম্পল দেবো দেখা গেল যে ততগুলো আমি এক্সেপশান বলছি আর কি, যে এতগুলো এক্সেপশানও হয়। এবার সেই এক্সেপশানের কোনো লজিক এখানে আমি দিতে পারবো না, যেহেতু অন্য অনেক ফ্যাক্টরও এর সঙ্গে যুক্ত আছে। সুতরাং খুব লিমিটেড একটা আলোচনা হবে মেল্টিং পয়েন্ট নিয়ে। সেটা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু আয়নিক সলিডের মেল্টিং পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করব, তাহলে আয়নিক সলিডের ক্ষেত্রে আমরা বলবো যে মেল্টিং পয়েন্ট ভ্যারিজ উইথ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। মানে প্রিডমিনেন্টলি আয়নিক কোনো কম্পাউন্ড যদি হয়, ন্যাচারালি তার মেল্টিং পয়েন্ট প্রিডমিনেন্টলি কোভ্যালেন্টের থেকে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে মেল্টিং পয়েন্ট অফ প্রিডমিনেন্টলি আয়নিক কম্পাউন্ড ইজ গ্রেটার দ্যান প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। এটা একটা হলো। দু নম্বর হচ্ছে এবার যারা প্রিডমিনেন্টলি যারা আয়নিক তাদের ল্যাটিস এনার্জি অনেক বেশি, সেক্ষেত্রে আমরা মেল্টিং পয়েন্টটাকে ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করব। ল্যাটিস এনার্জি আর বেশি তার মেল্টিং পয়েন্ট বেশি। আর যারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট সেখানে পোলারাইজেশন বেশি হয়েছে, অর্থাৎ তখন আমরা মেল্টিং পয়েন্টকে পোলারাইজেশনের রেসপেক্টে কম্পেয়ার করব। যেখানে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি, অ্যানায়নের পোলারাইজেবিলিটি বেশি, সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে মেল্টিং পয়েন্ট কমে যাবে। তাহলে যখন আমরা পোলারাইজেশন দিয়ে মেল্টিং পয়েন্টকে কম্পেয়ার করছি তখন আমরা বলবো যে মেল্টিং পয়েন্ট ভ্যারিজ উইথ 1/পোলারাইজেশন। বুঝতে পারলাম? ল্যাটিস এনার্জিটা আয়নিক সলিডের বৈশিষ্ট্য। তাহলে যত ল্যাটিস এনার্জি বাড়বে তত আয়নিক ক্যারেক্টার বাড়বে, মেল্টিং পয়েন্ট বাড়বে। আর পোলারাইজেশন যত কমবে তত আয়নিক ক্যারেক্টার বাড়বে এবং মেল্টিং পয়েন্ট বাড়বে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের দুটো মেন ফর্মুলা, যেগুলো দিয়ে আমরা আলোচনা করব। কপি করে নাও, তারপর আমি এক্সাম্পল বলছি। দেখো, লিথিয়াম অক্সাইড গ্রুপ 1 এলিমেন্টদের অক্সাইড। এবার মনে করে দেখো, স্মল অ্যানায়ন আর লিথিয়াম এরা প্রিডমিনেন্টলি আয়নিক ছিল, আর এরা তো সবাই প্রিডমিনেন্টলি আয়নিক যদি হয় তাহলে আমরা ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করব। এবার ল্যাটিস এনার্জি কী হবে দেখো, অক্সাইড তো সেম হয়ে গেল, যত নিচে নামছি তত ক্যাটায়নের সাইজ বাড়ছে। ক্যাটায়নের সাইজ বাড়লে ল্যাটিস এনার্জি কমে যাবে। ল্যাটিস এনার্জি ফর্মুলা কী ছিল? ল্যাটিস এনার্জির ফর্মুলা ছিল দিস ভ্যারিজ উইথ Q1 Q2 বা Z1 Z2 বাই আর ক্যাটায়ন আর আর অ্যানায়নের যোগফল। তাহলে যত নিচে নামছি সাইজ বাড়ছে, রেডিয়াস বাড়লে ল্যাটিস এনার্জি কমে যাবে, তার মানে মেল্টিং পয়েন্ট কমে যাবে। তাহলে ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট হচ্ছে, এই হচ্ছে তার অর্ডার, রাইট? সেকেন্ড দেখো, লিথিয়াম ফ্লুরাইড, আবারও লিথিয়ামের ফ্লুরাইড যদি হয় প্রিডমিনেন্টলি আয়নিক, আর এরা তিনজন হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, এটা হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক। আচ্ছা, আমরা এখানে ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করলাম, এটা প্রিডমিনেন্টলি আয়নিক, তাহলে এর সব থেকে বেশি। আর এই তিনজনকে কম্পেয়ার করবো কী দিয়ে? যেহেতু কোভ্যালেন্ট তাই পোলারাইজেশন। এবার ক্যাটায়ন সেম Li+, অ্যানায়ন আলাদা। তাহলে যত ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিনে যাচ্ছি, মানে আয়োডাইডে যাচ্ছি, তত সাইজ বাড়ছে, পোলারাইজেবিলিটি বাড়ছে। মানে ওভারঅল কী বলবো, কম্পাউন্ডের মধ্যে পোলারাইজেশন বাড়ছে। আর মেল্টিং পয়েন্ট ভ্যারিজ উইথ 1/পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন বাড়লে মেল্টিং পয়েন্ট কমে যাবে, সব থেকে কম হবে এর। তাহলে এই হচ্ছে অর্ডার, বোঝাতে পারছি আশা করা যায়। থার্ড দেখো, সোডিয়ামের সমস্ত কম্পাউন্ডই প্রিডমিনেন্টলি আয়নিক, ম্যাগনেসিয়াম ফ্লুরাইড আয়নিক, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড আয়নিক, প্রিডমিনেন্টলি আয়নিক। চারটা মনে করে দেখো, তাহলে তিনটেই প্রিডমিনেন্টলি আয়নিক তখন আমরা এখানে ল্যাটিস এনার্জি কম্পেয়ার করব সবার ক্ষেত্রে। আমরা এইখানে কম্পেয়ার করেছি পোলারাইজেশন, আমরা এখানে পোলারাইজেশনটাকে কী বলবো? আচ্ছা, পি লিখে রাখি, তাহলেই বুঝতে পারবো পোলারাইজেশন, ঠিক আছে? তো এবার যত সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের দিকে যাচ্ছি সাইজ কমছে, সাইজের খুব সামান্য সামান্য পরিমাণেই কমছে, কিন্তু চার্জ অনেক বেড়ে যাচ্ছে। এটা +2, এটা +3। চার্জ ফ্যাক্টর যেহেতু ডমিনেট করে, তাই চার্জ বাড়লে যত আমরা ওই দিকে যাচ্ছি ল্যাটিস এনার্জি বাড়ছে, ল্যাটিস এনার্জি বাড়লে মেল্টিং পয়েন্ট বাড়বে।
রাইট? কীভাবে কম্পেয়ার করছি সেটা আমি এখানে লিখে রাখছি, কোন মেথডটা দিয়ে, আইদার ল্যাটিস অথবা পোলারাইজেশন, খুব ভালো করে খেয়াল করবে। লিথিয়াম ক্লোরাইড, এবার ক্লোরাইড হচ্ছে লার্জ অ্যানায়নের মধ্যে পড়ছিল, তাহলে এটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, আর এরা সবাই প্রিডমিনেন্টলি আয়নিক। ঠিক আছে, এবার যারা প্রিডমিনেন্টলি আয়নিক তাদের মধ্যে যত নিচে নামবো, সোডিয়াম থেকে পটাশিয়াম থেকে রুবিডিয়াম থেকে সিজিয়ামের দিকে যত যাব, তত কিন্তু সাইজ বেড়ে যাবে, আর সাইজ বাড়লে ল্যাটিস এনার্জি কমে যাবে, মেল্টিং পয়েন্ট কমে যাবে। তাহলে মেল্টিং পয়েন্ট এই হচ্ছে অর্ডার। ঠিক আছে, এটা যেহেতু প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, তাহলে এর মেল্টিং পয়েন্ট কী হবে, আরও কমে যাবে, সুতরাং এ সবার লাস্টে চলে যাবে। তাহলে এইখানে আমি LiCl লিখলাম। ঠিক আছে, এটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, এরা সবাই হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক, তাই আমি এখানে ল্যাটিস এনার্জি কম্পেয়ার করেছি, এটাকে আমি এখান থেকে মুছে দিলাম। ঠিক আছে, এটা বাদ হয়ে গেল, এটা ওই দিকে চলে গেল। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, দেখো এইটার সঙ্গে তুমি কম্পেয়ার করো এই যে ফ্লুরাইড, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তাদের ফ্লুরাইড, তাদের ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড প্রিডমিনেন্টলি আয়নিক, কিন্তু ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্লোরাইডগুলো প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, আর SiCl4ও প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, তো নন মেটাল SI, তাহলে নন মেটাল তো কোভ্যালেন্ট হবেই। তাহলে যেটা প্রিডমিনেন্টলি আয়নিক তার মেল্টিং পয়েন্ট সবথেকে বেশি। এদের মধ্যে দেখো ম্যাগনেসিয়াম 2+, 3+, এখানে 4+, তাহলে যত এই দিক এখান থেকে এই দিকে যাচ্ছি, মানে এরা সবাই হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, যত ডান দিকে যাচ্ছি তত ক্যাটায়নের চার্জ বাড়ছে, মানে পোলারাইজিং পাওয়ার বাড়ছে, তার মানে পোলারাইজিবিলিটি বাড়ছে, আর পোলারাইজিবিলিটি বাড়লে মেল্টিং পয়েন্ট কমে যাবে। তাহলে এই হচ্ছে অর্ডার। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কোনটা প্রিডমিনেন্টলি আয়নিক, কোনটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, তাই জন্যই আগের ওইটা আমি বললাম আর কি। নেক্সট দেখো, এই দুটো সেম, দেখেই বোঝা যাচ্ছে আবারও, SN2+ আর SN4+, এই যে টিন, এরা P ব্লক এলিমেন্ট, তাই না? P ব্লক, আমাদের একটু আগে যে আমরা লিস্ট বানালাম সেখানে P ব্লক আর D ব্লক তারা সবাই ছিল সব থেকে বেশি পোলারাইজিং পাওয়ারের দিকে, হাইফাই ক্যাটায়ন, সুতরাং এটা সবসময় প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে, আর প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট মানে আমরা কম্পেয়ার করবো কী দিয়ে, পোলারাইজেশন দিয়ে। তাহলে যেখানে হায়ার চার্জ অফ ক্যাটায়ন, পোলারাইজিং পাওয়ার বেশি, পোলারাইজেশন বেশি, মেল্টিং পয়েন্ট কম, তাহলে এই, ঠিক আছে, এই দুটোতেই আমরা পোলারাইজিং পাওয়ার দিয়ে কম্পেয়ার করলাম, কারণ এরা সবাই হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। বুঝতে পারলাম আশা করি? কপি করো, আরও কয়েকটা বলছি। দেখো, সোডিয়াম ক্যালসিয়ামদের সব যৌগগুলোই হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক, তাহলে আমরা এখানে ল্যাটিস এনার্জি অ্যাপ্লাই করবো। ল্যাটিস এনার্জি যদি অ্যাপ্লাই করি, দুটোতেই করবো সেটা। তাহলে দেখো, যত নিচে যাচ্ছি, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, তত এদের সাইজ বাড়ছে, সুতরাং ওভারঅল R+R- যোগফলটা বাড়ছে, ল্যাটিস এনার্জি কমে যাচ্ছে। তাই যদি হয় তাহলে মেল্টিং পয়েন্টও কমে যাবে ওপর থেকে নিচে গেলে। তাহলে দুটোর ক্ষেত্রেই এই হচ্ছে অর্ডার। ঠিক আছে, এরপরে আর কিছু এক্সাম্পল আমি এখানে লিখবো যেগুলোতে কিন্তু এই যে আমি যে মেথডটা আমি বললাম যে প্রিডমিনেন্টলি আয়নিক হলে ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করব, আর প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হলে পোলারাইজেশন দিয়ে কম্পেয়ার করব, এইগুলো আর ম্যাচ করবে না এখানে। ঠিক আছে, এখানে কিছু এক্সেপশন হয় আর কি। আচ্ছা, এইবার এখানে যে কটা এক্সাম্পল আছে এগুলো সবই হচ্ছে এক্সেপশনাল কেস। ঠিক আছে, আমি এক্সাম্পল দিলাম 9টা, এক্সেপশন হয়ে গেল 6টা, মানে এটাই হচ্ছে মেল্টিং পয়েন্ট এই পার্টিকুলার টপিকটার একটা কী বলবো, একটা বাজে জায়গা যেখানটায় আমাদের এতগুলো এক্সেপশন নিয়ে ডিল করতে হয়। তবে প্রথম এক্সাম্পলটা দেখো, বেরিলিয়ামের হ্যালাইডগুলো হচ্ছে যথাক্রমে ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড, যে কোনোটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এবার দেখো, যত আমরা বেরিলিয়ামের ক্লোরাইডটা কি হচ্ছে, প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, কিন্তু বাকিগুলো সবাই হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক। প্রিডমিনেন্টলি যদি আয়নিক হয় তাহলে ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করবো, ওপর থেকে নিচে নামলে ল্যাটিস এনার্জি কমবে, মেল্টিং পয়েন্ট কমবে, এই হচ্ছে লজিক। কিন্তু লজিকের উল্টো হয়ে গেছে এখানে সব। এটাকে আমরা জাস্টিফাই করতে পারি পোলারাইজেশন দিয়ে। দেখো, যত ওপর থেকে নিচে নামছি তত ক্যাটায়নের সাইজ বাড়ছে, ক্যাটায়নের সাইজ বাড়ছে মানে পোলারাইজেশন কমছে, পোলারাইজেশন কমছে মানে মেল্টিং পয়েন্ট বাড়ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি এই পার্টিকুলার এক্সাম্পলটা যে আমাকে পোলারাইজেশন দিয়ে বা পোলারাইজিং পাওয়ার দিয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে, সেইটা আমি কী করে বুঝবো? আমার কাছে তো লজিক একটাই, যদি প্রিডমিনেন্টলি আয়নিক হয় তাহলে
ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করব, আর যদি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হয় তখন আমি পোলারাইজেশন দিয়ে কম্পেয়ার করব। কিন্তু এগুলো তো সবাই প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট নয়, প্রিডমিনেন্টলি আয়নিক। তাহলে এখানে পোলারাইজেশন অ্যাপ্লাই করলে কাজটা হয়ে যাচ্ছে, সেইটা আমি বুঝবোটা কী করে? তো এটাই হচ্ছে মুশকিল, এটাই হচ্ছে এখানকার, ওই জন্য আমি এটাকে এক্সেপশনের মধ্যে ফেলেছি আর কি। অনেক বইতে দেখবে এইটাই করা আছে, BeCl2 MgCl2, এবং এক্সপ্লেনেশন পোলারাইজিং পাওয়ার দিয়ে করা আছে। কিন্তু এইটা যদি পোলারাইজিং পাওয়ার দিয়ে করি, তাহলে এর আগে যে কটা করলাম সেইখানে যেখানে আমি ল্যাটিস এনার্জি বা পোলারাইজেশন পাওয়ার দিয়ে কম্পেয়ার করেছি, সেইগুলো যদি ইচ্ছে মতন করি আমি, যেটা খুশি হলো ল্যাটিস এনার্জি দিয়ে, যেটা খুশি হলো পোলারাইজেশন পাওয়ার দিয়ে, তাহলে দেখবো যে সবই গন্ডগোল হয়ে যাচ্ছে, কোথাও কোনো আর মানে একটা স্ট্যান্ড পয়েন্টে এসে দাঁড়ানো যাচ্ছে না। সেই কারণে এই যে এক্সেপশন, এবার এইগুলো আরোই এক্সেপশন, এইগুলোতে আমার কোনো পরপর যে এলিমেন্টগুলো যেরকম অর্ডারে থাকছে একটা গ্রুপে, সেই অর্ডারে এগুলো আর ম্যাচই নেই। এগুলো ক্যালসিয়ামের দেখো ফ্লুরাইড, গ্রুপ 2 ফ্লুরাইড, বেরিলিয়াম সবার নিচে, তার আগে বেরিয়াম, ঠিক আছে। আবার এই ফ্লুরাইড আর এটা C2O4 মানে অক্সালেট, ফ্লুরাইড এবং অক্সালেটের নেচার একই রকম, তো এই দুটো অর্ডার দেখো সেম। আবার অক্সাইডের অর্ডার পাল্টে গেছে, অক্সাইডে আবার এখানে বেরিলিয়াম মাঝখানে এসে গেছে। গ্রুপ 1-এর ফ্লুরাইড এবং হাইড্রাইড, এখানে ওই একই ঘটনা দেখা যায়। হাইড্রাইডে দেখো এই চারটে হাইড্রাইড হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক, এদের ক্ষেত্রে এইটুকুতে ম্যাচিং হয়েছে। প্রিডমিনেন্টলি যদি এটা আয়নিক হয় এই চারটে, তাহলে সোডিয়াম থেকে সিজিয়াম মানে নিচে গেলে সাইজ বাড়ছে, ল্যাটিস এনার্জি কমছে, সাইজ বেড়ে গেলে ল্যাটিস এনার্জি কমে যাবে, তার ফলে মেল্টিং পয়েন্ট কমে যাবে। তো মেল্টিং পয়েন্ট কমেই গেছে, সিজিয়ামে সব থেকে কম, সব থেকে বেশি। কিন্তু এটা তো প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, তাহলে এর তো আরও কম হওয়া দরকার ছিল, যেরকমটা আমরা ক্লোরাইডে দেখলাম। কিন্তু এখানে এর মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি। এবার এটা কেন বেশি সেটা এক্সেপশন, সেই কারণ আমাদের এই স্কোপের মধ্যে নেই। তাহলে এইগুলো সব হচ্ছে এক্সেপশন, এবং এটাও এক্সেপশন যদি আমি প্রিডমিনেন্টলি আয়নিককে ল্যাটিস এনার্জি দিয়ে এক্সপ্লেন করি আর প্রিডমিনেন্টলি কোভ্যালেন্টকে পোলারাইজেশন দিয়ে এক্সপ্লেন করি, ঠিক আছে। এখন এই সংক্রান্ত কোয়েশ্চেন্স পরীক্ষায় কতটা আসবে সেটা সন্দেহ আছে, মনে হয় না আসবে। এখন এক জায়গায় যাতে এই সবকটা জিনিস থাকে সেই জন্য আমি এটা করিয়ে রাখলাম, তোমরা কপি করে নাও আপাতত। যদি দেখো যে কোনো টেস্টে কোয়েশ্চেন এরকম এসছে বা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এরকম এসছে, তখন এইগুলো মুখস্থ করার মতন চাপ নেবে, আদারওয়াইজ দরকার নেই। শুধু প্রথমটা মুখস্থ করবে, এটা কমন অনেকটা, আর বাকি এইগুলো যদি দেখো যে পরীক্ষা এসছে কখনো, তাহলে পড়বে, আদারওয়াইজ ছেড়ে দেবে, ঠিক আছে। কপি করো। তাহলে অ্যাপ্লিকেশন অফ ফেজান্স রুল, এর মধ্যে আমরা দুটো পয়েন্ট আজকে আলোচনা করলাম, কোভ্যালেন্ট ক্যারেক্টার আর মেল্টিং পয়েন্ট। নেক্সট ভিডিওতে আমরা থার্মাল স্টেবিলিটি আলোচনা করব, আর কালার ইন কম্পাউন্ডস এগুলো নিয়ে আলোচনা করব। তবে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করি আরেকবার, যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো, এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। টাটা।